আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানাচ্ছি শিরোনাম। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, আফগানিস্তানেও ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদুল আজহা। মুসলিম বিশ্বের শান্তি ও ফিলিস্তিনিদের মুক্তি কামনায় দোয়া। গাজায় ত্রাণ সংগ্রহকারীদের উপর ইসরায়েলের বর্বরতা চলছে। নিহত আরো 22 ফিলিস্তিনি। হামলার সংখ্যা মাথায় নিয়ে এই গাজার পথে আলোচিত ফ্রিডম ফ্লোটিলার জাহাজ। কিয়েভের অভিযানে স্পাইডার্স ওয়েবের জবাবে ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা। 4 শতাধিক ড্রোন ও মিসাইলের আঘাত, নিহত কমপক্ষে 6 জন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। বাংলাদেশের পাশাপাশি উপমহাদেশের দুই দেশ ভারত ও পাকিস্তানেও আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মিয়ানমার ও চীনের মুসলিমরাও ঈদ পালন করছেন আজ। সবখানেই মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়, বিশেষ দোয়া করা হয়। গাজায় নিপীড়িত মানুষের জন্য ঈদ উদযাপন করছেন নিউজিল্যান্ডের মুসলিমরাও। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লির ঢল। বরাবরের মতোই ভারতের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে। অংশ নেন লাখো মুসল্লি। আমাদের সবার একসাথে মিলেমিশে থাকা উচিত। বহু যুদ্ধ চলছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সব ধর্মের মানুষের মধ্যে একতা প্রয়োজন। ফিলিস্তিনি মুসলিমদের জন্য প্রার্থনা করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা পশু কোরবানি দিতে পারছে না, দরিদ্র বঞ্চিত যারা, আমার অংশ থেকে তাদের দিতে চাই, সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চাই। কলকাতার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় ঈদ জামাত ছিল সাম্ভালের শাহী জামে মসজিদে। উৎসব ঘিরে ছিল নিরাপত্তার কড়াকড়ি। এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর সহ অন্যান্য রাজ্যেও মসজিদে মসজিদে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। প্রার্থনা করেন বিশ্ববাসীর শান্তি ও কল্যাণে। রাজস্থানের জয়পুরে হিন্দু মুসলিম ইউনিটি কমিটির ব্যানারে ঈদগাহে ফুল বর্ষণ করা হয় মুসলিমদের ওপর। মুসলিম প্রধান দেশ পাকিস্তান জুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত। মুসলিম বিশ্বের শান্তি ও সংহতি এবং ফিলিস্তিনিদের মুক্তির প্রার্থনা করা হয় দোয়ায়। পরে কোরবানির মাংস বিতরণ করা হয় অসহায় দুস্থদের মাঝে। কোরবানির মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে, যাদের সারা বছর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই। কোরবানির মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে, যাদের সারা বছর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই। আফগানিস্তানে ঈদ উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। কাবুলের সবচেয়ে বড় জামাতে ছিল আফগান মুসল্লিদের ঢল। যথাযথ মর্যাদায় ঈদুল আজহা পালন করেছে মিয়ানমারের মুসলিমরাও। ইয়াঙ্গুনে আয়োজন করা হয় সবচেয়ে বড় ঈদ জামাত। উৎসাহ উদ্দীপনার সাথে আজ ঈদ উদযাপন করছে নিউজিল্যান্ডের মুসলিমরাও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজার দক্ষিণাঞ্চলের একটি ভবন ধসে প্রাণ হারিয়েছে 4 ইসরায়েলি সেনা। এই ঘটনায় আহত হয়েছে আইডিএফ এর আরও 5 সদস্য। শুক্রবার গাজার খান ইউনুসের একটি ভবনে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে নিহত হয় ওই 4 সেনা। নিহত 4 সেনার 2 জন হল কমান্ডো ইউনিটের সার্জেন্ট মেজর চেন গ্রস ও কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের স্টাফ সার্জেন্ট ইয়োভ রেভার। বাকি 2 জনের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েল প্রশাসন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে হামাসের গোপন ঘাঁটি ও সুড়ঙ্গ খুঁজতে ওই ভবনে প্রবেশ করে সেনারা। ঠিক তখনই হামাসের পেতে রাখা বিস্ফোরকে ধসে পড়ে ভবনটির ছাদ। সাথে সাথে মৃত্যু হয় ওই 4 জনের। গাজায় চলছে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের উপর নির্মম হত্যাকাণ্ড। শনিবার ভোর থেকে বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 22 ফিলিস্তিনি। রাফার আল আখওয়ার একটি ত্রাণ কেন্দ্রের কাছে গুলিতে প্রাণ হারিয়েছেন 5 ফিলিস্তিনি। গাজা সিটির পশ্চিমে একটি বাড়িতে চালানো হয়েছে আগ্রাসন, এতে হতাহত হয়েছে অনেকেই। গাজার উত্তরে জাবালিয়ায় হামলার শিকার হয়েছে 2টি আবাসিক ভবন। আইডিএফ এর নির্মম আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনিস। আল মাওয়াসির শরণার্থী শিবিরের একটি তাঁবুতে হামলায় নিহত হয়েছেন 4 জন। রামাল
মাল্লার কাছে দুরা আল কাদরি গ্রামের গুলিবর্ষণ করেছে আইডিএফ এর সেনারা। এর আগে শুক্রবার ঈদুল আজহার দিনে বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ ফিলিস্তিনি। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে ফ্রিডম ফ্লোটিলার মিশন। হামলার শঙ্কা মাথায় নিয়েই গাজার পথে যাত্রা অব্যাহত রেখেছে জাহাজ ম্যাডলিন। সাগরে নৌযানটির অবস্থান ট্র্যাক করে নজর রাখছে লাখো মানুষ। আলোচিত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ স্বেচ্ছাসেবী দলটির প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল সরকারকে চিঠি লিখেছে ৬.৫ লাখের বেশি মানুষ। খাবারের অভাবে দিনরাত হাহাকার করছে গাজা উপত্যকার বাসিন্দারা। আন্তর্জাতিক মহল থেকে সাহায্য যখন প্রায় বন্ধ, তখন চাল, আটা আর শিশুদের জন্য খাবার সহ প্রয়োজনীয় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি এর জাহাজ ম্যাডেলিন। তবে অভুক্ত অসহায় গাজাবাসীর জন্য এটুকু সাহায্যও পৌঁছাতে দিতে চায় না ইসরায়েল। এরই মধ্যে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় একথা নিশ্চিত করেন ম্যাডেলিন জাহাজের ১২ জন ক্রুর একজন থিয়াগো আভিলা। আমরা ওদের ভয় পাই না, বরং নেতানিয়াহুর মতো কর্তৃত্ববাদী শাসকেরা মূলত সাধারণ মানুষের শক্তিকে ভয় পায়। এটা শুধু ১২ জনের অভিযান নয়, এটা বিশ্বজাগরণের একটি ক্ষুদ্র অংশ। বাহুবলে আমাদের আটকে রাখা সম্ভব নয়। সত্যি এ ক্ষুদ্র প্রয়াস ছড়িয়ে পড়েছে লাখো মানুষের মধ্যে। আল জাজিরার প্রতিবেদন বলছে এরই মধ্যে ৬.৫ লাখেরও বেশি মানুষ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনকে সমর্থন জানিয়ে ইসরায়েল সরকারকে চিঠি পাঠিয়েছে। সমর্থন জানিয়েছে মার্কিন র্যাপার ম্যাকালমোরও। আয়ারল্যান্ডে তার কনসার্ট চলাকালে শত শত মানুষের সামনে প্রকাশিত হয় গ্রেটা থুনবার্গের ভিডিও। এগিয়ে আছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাও। ফ্রিডম ফ্লোটিলার উপর হামলার আশঙ্কা জানিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অপরদিকে জাহাজটির উপর হামলা ঠেকাতে পদক্ষেপ নিতে কানাডার সরকার প্রধানকে চাপ প্রয়োগ করছে কানাডিয়ান্স ফর জাস্টিস অ্যান্ড পিসের মতো মানবাধিকার সংস্থা। এর আগেও একবার ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ফ্রিডম ফ্লোটিলা নামের সংগঠনটি, কিন্তু মাল্টা উপকূলে সংস্থাটির ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলায় সে দফায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেনের দুর্ধর্ষ অপারেশন স্পাইডার্স ওয়েবের পর এবার কিয়েভে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে মস্কো। নিহত হয়েছেন অন্তত ৬ জন। শুক্রবার রাজধানী কিয়েভ সহ লুৎস্ক শহর ও টার্নোপিল অঞ্চলে রাতভর একযোগে চালানো হয় ড্রোন ও মিসাইল হামলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিয়েভের ২,০০০-এর বেশি ঘরবাড়ি। সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভ। এখানে নিহত হয়েছে ৩ জন, ২ শিশু সহ আহত হয়েছে ১৭ জন। শহরটির উপরে একযোগে করা হয় ড্রোন, মিসাইল ও বোমা হামলা। এছাড়া রুশ আগ্রাসনের শিকার হয়েছে খারসন, দিনিপ্রো ও লুৎস্ক। হতাহত হয়েছে বহু মানুষ। ইউক্রেনে হামলার দায় স্বীকার করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গেল ১ জুন রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলার জবাবেই এই হামলা করা হয়েছে। টার্গেট করা হয়েছে ইউক্রেনের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার। হামলায় ৪ শতাধিক ড্রোন ও ৪০-এর বেশি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার তীব্র নিন্দা জানিয়ে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা জানিয়েছেন তিনি। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, রাশিয়ার আচরণের উপর নির্ভর করবে তার সিদ্ধান্ত। মস্কো যদি রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতি চুক্তি না করে তখন বিষয়টি বিবেচনা করবেন তিনি। সম্প্রতি রাশিয়ার উপর কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার একটি বিল অনুমোদন হয়েছে মার্কিন সিনেটে, তবে তা পাশের চূড়ান্ত এখতিয়ার করেননি মার্কিন প্রেসিডেন্ট। অ্যান্টি আইস বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। অভিবাসীদের আটকে চলমান তল্লাশি অভিযানের বিরুদ্ধে রাজপথে নামে স্থানীয়রা। আন্দোলনকারীদের মতে আগ্রাসী আচরণ করে নিরাপত্তা বাহিনী। দফায় দফায় পুলিশের সাথে তুমুল সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধরা। আটক করা হয় প্রায় অর্ধশত আন্দোলনকারীকে। অবৈধ অভিবাসীদের আটকে লস অ্যাঞ্জেলসের ৩টি স্থানে হানা দেয় মার্কিন অভিবাসী বিষয়ক সংস্থা আইস। সড়কে সড়কে টহলে কালো সাদা গাড়ির বহর। সন্দেহভাজনদের লাইন ধরে ওঠানো হচ্ছে সেসব গাড়িতে।
আইস ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এমন তল্লাশি অভিযানে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা, আইন প্রণেতারা। নির্বিচারে ধরপাকড় আর হয়রানির অভিযোগে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শুরু হয় শহর জুড়ে বিক্ষোভ। অভিবাসীদের সাথে এমন আচরণে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় লস অ্যাঞ্জেলসের প্রধান সড়কগুলো। পরিস্থিতির ভয়াবহতায় হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে শুরুতে লাঠিচার্জ করে পুলিশ, তাতেও তাদের দমানো যায়নি। পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়ে টিয়ারশেল, চলে ধরপাকড়। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন ট্রাম্প। তল্লাশি অভিযানে আটক হন অনেকে। জোরপূর্বক নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় বহু অভিবাসীকে। সন্ত্রাসী সন্দেহে অনেকে পাঠানো হয় কুখ্যাত এল সালভাদর কারাগারে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। এবার ডোনাল্ড ট্রাম্পের ওপর খেপেছে মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্যরা। প্রবীণ সেনাদের সহায়তা বিষয়ক বিভাগের কর্মীদের চাকরিচ্যুতের পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে তারা। ঐতিহাসিক ডি-ডেতে রাজপথে জড়ো হয়ে জানিয়েছেন প্রতিবাদ। দাবি, কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে মার্কিন সেনাদের ব্যবহার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের হিউস্টনে জড়ো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রবীণ সেনারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই প্রতিবাদ। অর্থব্যয় কমানোর অজুহাতে প্রবীণ সেনা বিষয়ক বিভাগের সদস্যদের গণছাঁটাইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ডি-ডের ৮১তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় হয়েছে প্রবীণ সেনাদের প্রতিবাদ সমাবেশ। অভিযোগ উঠেছে, শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে সেনাদের যেমন খুশি ব্যবহার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকান মিলিটারিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন ট্রাম্প। এর বেশি কিছুই নয়, তিনি একজন ভণ্ড, এটা প্রমাণিত। নিজের সুবিধার জন্য প্রবীণ সেনাদের চাহিদা ও সম্মানকে পিষে ফেলতে এক মুহূর্ত ভাববেন না। চিকিৎসা সেবা পাওয়া এমনিতেই খুব কঠিন, এখন তা প্রায় বন্ধের মুখে। আমার কিছু ব্যবসায়িক চুক্তিও বাতিল হয়েছে। চাকরিচ্যুত অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ছিনিয়ে নিয়েছে ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতেও হয়েছে বড় ধরনের বিক্ষোভ। ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট এক মুহূর্তে সেনাদের আলিঙ্গন করেন, পর মুহূর্তে মন্ত্রী পরিষদের বৈঠকে তাদের চরম অসম্মান করেন। মাস্ক যখন নির্বিচারে সবার চাকরি ছাঁটাই করেছে, তাকে একবারের জন্য থামাননি তিনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অর্থব্যয় কমানোর অজুহাতে চাকরিচ্যুত করা হয় সাবেক সামরিক সদস্যদের সেবাদানকারী প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অব ভেটারান্স অ্যাফেয়ার্স এর ১,০০০-এর বেশি কর্মীকে, যাদের প্রায় সবাই মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। বাতিল হয় তাদের জন্য বরাদ্দকৃত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সুযোগ সুবিধা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী গেল মার্চ মাসে ভেটারান্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ৮০,০০০-এরও বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে মার্কিন প্রশাসন। তীব্র নিন্দা জানায় ডেমোক্র্যাট ও প্রবীণ সেনারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা প্রধান ইলন মাস্কের সাথে দ্বন্দ্বের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই। এর মাঝেই চাউর হয়েছে ট্রাম্প বিক্রি করে দিচ্ছেন তার ব্যক্তিগত টেসলা গাড়িটি। একসময়ের বন্ধু মাস্কের কোম্পানির দুঃসময়ে তাকে সমর্থন জানাতেই গাড়িটি কিনেছিলেন ট্রাম্প। ইলন মাস্কের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে কতটা গুরুতর এ মনোমালিন্য? এর জেরে কি নিজের টেসলা গাড়িটি বিক্রি করে দিতে যাচ্ছেন ট্রাম্প? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। চলতি বছরের শুরুতে টেসলা বিরোধী বিক্ষোভ ও কোম্পানির শেয়ার দর পতনের সময় বন্ধু মাস্ককে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট কিনেছিলেন একটি লাল রঙের টেসলা। সেটি নিয়েই এখন চলছে শোরগোল। শুক্রবার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করে গাড়িটি বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প। ওই দিন সকালে হোয়াইট হাউসে পার্ক করে রাখতে দেখা যায় সেই যান। লাল গাড়িটি তিনি রাখবেন কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে কৌশলে তা এড়িয়ে যান ট্রাম্প। বলেন এ নিয়ে তেমন কিছুই ভাবেননি, তবে মাস্কের মঙ্গল কামনা ছিল তার কণ্ঠে। ট্রাম্পের কর ছাড় ও ব্যয়বিল পরিকল্পনা থেকে শুরু হওয়া দ্বন্দ্বের জল কতটুকু গড়ায় সেটি এখন দেখার বিষয়। রেজপানা সাইমা, যমুনা নিউজ। গরুর মাংস খেয়ে জানতে পারলেন আসলে সেটি গরুর মাংসই নয়, এমনকি এটি কোনো প্রাণীর মাংসই নয়, বরং তৈরি হয়েছে বিভিন্ন উদ্ভিজ উৎপাদন থেকে।
অদ্ভুত শোনালেও এমন ভেষজ মাংসের দেখা মিলেছে স্পেনের বার্সেলোনায়, যার স্বাদ হুবহু আসল মাংসের মতোই। গরু, ছাগল, হাঁস, মুরগি বা কোনো প্রাণীর নয়, এই মাংস তৈরি হয়েছে উদ্ভিদের বিভিন্ন উপাদান থেকে। স্বাদ ও গুণগত মান হুবহু গরুর মাংসের মতো, যা তৈরি করেছে মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভামিট। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পরিবেশন করা হয় কৃত্রিম মাংসের তৈরি খাবার, যা আলোড়ন তুলেছে উৎসবে। একদম আসল মাংসের মতোই স্বাদযুক্ত, খুব ভালো লেগেছে, সত্যিই অবাক হয়েছি। প্রাকৃতিক মাংসের খুব কাছাকাছি এবং স্বাদও অনেকটা একই রকম। চিবানোর সময় এটি খুব দ্রুত মুখে ভেঙে যায়, যা সত্যি সুস্বাদু এক অনুভূতি দেয়। মটর, সূর্যমুখী তেল, কালো মরিচ, রসুন, ধনিয়া সহ বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে গরুর মাংসের অনুরূপ এ মাংস। আসল মাংসের গুণগত মান ধরে রাখতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন। এর আগে 3D প্রিন্টার ব্যবহার করে স্বল্প পরিসরে এ ভেষজ মাংস তৈরি হলেও এখন ব্যবহার করা হচ্ছে মাইক্রোফোর্স নামের বিশেষ প্রযুক্তি, যা দিয়ে ঘন্টায় কয়েক টন মাংস উৎপাদন সম্ভব। গঠনও আসল মাংসের মতো তৈরিতে সক্ষম এ যন্ত্র। আগে আমরা 3D প্রিন্টার ব্যবহার করে ছোট ছোট প্রোটোটাইপ তৈরি করতে পারতাম, কিন্তু এখন পেছনের এই বড় মেশিনটি ব্যবহার করে প্রতি ঘন্টায় কয়েক টন কৃত্রিম মাংস তৈরি করছি। গেল বছর সেপ্টেম্বরে $19 মিলিয়ন বিনিয়োগ পেয়েছে নোভামিট। বিশ্বজুড়ে কৃত্রিম মাংসের বাজার আরও বিস্তৃত করতে বিপুল এই অর্থ ব্যয় করবে প্রতিষ্ঠানটি। নোভামিটের দাবি, প্রাণী হত্যা বন্ধেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।